আচ্ছা, সো মেইন পয়েন্টটা হচ্ছে কি যে আমরা মানে যেহেতু এমআইএস এর কাজ, তার পাশাপাশি হচ্ছে যে আমার ইসের কাজ, মানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের কাজ। সো দ্যাট ডিসিশন সাপোর্ট আর এই ইয়া মিলায় আপনার হচ্ছে যে এমআইএস মিলায় একটা কিছু আমরা তৈরি করতে শিখেছি। সো আজকে যে টপিকটা, আমাদের টপিকে ডেটা ওয়্যারহাউস। ওয়্যারহাউস বলতে কি বোঝায়? যেখানে অনেক পরিমাণে বিভিন্ন ধরনের ডেটা থাকে। ডাটা ম্যানেজমেন্ট মডিউলটা হচ্ছে কি, আমরা মেইনলি এই মডিউলটাকে তিন ভাগে ভাগ করেছি। তো প্রথমটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট মডিউল। ম্যানেজমেন্ট মডিউলটা হচ্ছে কি যে ডাটাবেস অর ডেটা ওয়্যারহাউস দ্যাট প্রোভাইডস ডেটা ফর দ্য ইন্টেলিজেন্স ফেজ। যেটা আপনাদের আগেই আমি বলেছিলাম যে আমরা তিনটা ফেজ থেকে আমরা হচ্ছে মডিউল আসছি। কি কি ছিল? ইন্টেলিজেন্ট ফেজ, ডিজাইন ফেজ আর চয়েস ফেজ। মনে আছে? সো যে আমরা যে ডেটা কালেক্ট করতেছি, ফ্যাক্ট নিয়ে কাজ করতেছি, বা আমাদের কি ধরনের ডেটা দরকার ওসব জিনিস নিয়ে কাজ করতেছি, সেই জায়গাটা হচ্ছে কি আমাদের ইন্টেলিজেন্ট ফেজ। এবং তারপরে হচ্ছে কি যে সেই ডাটাগুলোকে থেকে ক্লাস্টার করে আমরা যতটুকু আমাদের দরকার ফিল্টারিং করে যতটুকু ডাটা আমাদের দরকার, সেই ডাটাকে নিয়ে আমাদের যে কাজটা করা দরকার বা আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজের ডিজাইন তৈরি করতে পারা। সেই ডিজাইন ছিল একটা। দেন হচ্ছে কি ডিজাইন জায়গাগুলো থেকে ধরেন কয়েকটা ডিজাইন করলাম, সেখান থেকে আমরা যে কোনো একটাকে চুজ করে নেব। এই ওয়েতে হচ্ছে কি আমরা ডিসিশনটা নিতাম। সো তাদের তিনজনকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা তিনটা মডিউল নিয়ে কাজ করবো। প্রথমটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট মডিউল। ডাটা ম্যানেজমেন্ট মডিউল হচ্ছে কি ডাটাবেস অর ডাটা ওয়্যারহাউস দ্যাট প্রোভাইডস ডাটা ফর দ্য ইন্টেলিজেন্স বেস। সো আই হোপ ইন্টেলিজেন্স বেসটার সাথে আমরা মোটামুটি পরিচিত আছি। সো ইন্টেলিজেন্স বেসটার কাজে লাগানোর জন্য কিছু ডাটা প্রোভাইড করতে পারা, সেই ডাটাগুলো কি করতে পারি? অ্যাক্সেস দ্য ডেটা প্রোভাইডস এ মিনস সিলেক্ট ডাটা বাই স্পেসিফাইড ক্রাইটেরিয়া। সো শুধুমাত্র ডাটাগুলোকে নিলেই হবে না, ডাটাগুলোকে যদি অ্যাক্সেস করতে পারি সেই ওয়েটাও থাকতে হবে। এক, দুই হচ্ছে যে আমার যেটা বলছি প্রোভাইডস এ মিনস টু সিলেক্ট ডাটা বাই স্পেসিফাইড ক্রাইটেরিয়া। কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি ডাটাগুলোকে নিব। সো সেটাকে যদি আমি একটু ইয়া করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে আমার বাংলাদেশে কি পরিমাণ ক্যান্সার পেশেন্ট আছে। সো ক্যান্সার পেশেন্টের তালিকা তৈরি করলাম। সো সেই তালিকার মধ্যে আমি দেখে নিলাম যে কী ধরনের ক্যান্সার বেশি হচ্ছে। প্রথমে জেন্ডার ভাগ করলাম, তারপরে ক্যান্সারের ইয়া করলাম। প্রথমে শুধুমাত্র ক্যান্সারের রোগী নিলাম, তারপরে ক্যান্সার রোগীদের মধ্যে থেকে জেন্ডার ভাগ করলাম। ভাগ করে এই জেন্ডার ভাগ করার কারণটা ছিল না, কারণটা মেইন ছিল যে এই রোগটা কাদের বেশি হচ্ছে, পুরুষের বেশি হচ্ছে, মহিলাদের বেশি হচ্ছে। যেন হচ্ছে তাদের বয়স ভাগ করলাম, কোন কোন বয়সে কাদের কাদের বেশি হচ্ছে। যেমন একটা স্পেসিফিক ক্যান্সার নিয়ে এগুলো কাজ করতে শুরু করলাম। তারপরে সেখান থেকে তার ডিটেকশন সিস্টেমটা তৈরি করলাম যে আসলে এই জিনিসগুলো বেশি হলে ইয়াটা বেশি হয়, আমার ক্যান্সার বেশি হয় বা ক্যান্সারের যে প্রবণতাটা এই ধরনের জায়গাতে বেশি দেখতে পাচ্ছি। সো মেইনলি হচ্ছে কি আমি যদি বয়সটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে এই আমার ডেটা বেস থেকে ডেটাটা বের করতে হবে যে 3 থেকে না 30 থেকে 50, 40 থেকে 50 বয়সের যারা আছে, 31 থেকে 50 যারা আছে, তাদের একটা ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। সেইখান থেকে ডাটাবেস তৈরি করা ডাটা থেকে 31 থেকে 50 বছর বয়সী লোকেদের কি ধরনের বেশি ক্যান্সার হয়, এর চেয়ে কম বয়সে কি পরিমাণ ক্যান্সার বেশি হয়, তাদের ক্যান্সারটা কোন ধরনের ক্যান্সার বেশি হয়। সো আপনি বের করলেন যে তাদের ব্রেইন জাতীয় জায়গাতে ক্যান্সার বেশি হয়। আপনি 30 থেকে 40 যাদের তাদের আপনি দেখলেন যে তাদের টিউমারজনিত ক্যান্সার বেশি হয়, সেটা শরীরের ভিতরে হতে পারে, ইয়ে হতে পারে, বা 40 থেকে 50 যারা তাদের কিন্তু আপনি ব্রেইনের ভিতরে বেশি হচ্ছে। সাপোজ এটা দেখলেন আপনি, তো আমি ক্রাইটেরিয়া ওয়াইজ এখন কি আপনি আপনার এত বড় ডাটার যে আপনার ওয়্যার হাউস আছে সেখান থেকে শুধুমাত্র এই স্পেসিফিক জিনিসটা বের করে আনতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছে কি যে আমার
বাংলাদেশে না, একটা স্পেসিফিক রোগ নেবেন, যে কোনো স্পেসিফিক ডিজিজ নেবেন। এই স্পেসিফিক ডিজিজটা ডিটেকশন করা হয়েছে। একটা রোগ যে কোনোভাবেই ডিটেক্ট করা যেতে পারে। একটা স্পেসিফিক ডিজিজ নেবেন, সেই স্পেসিফিক ডিজিজটা ডিপ লার্নিং দিয়ে ডিটেকশন করা হয়েছে। ডিপ লার্নিং দিয়ে ডিটেকশন করা হয়েছে একটা স্পেসিফিক ডিজিজ। সো এইটা আপনি খুঁজে বের করবেন। মনে করেন আমি আপনাকে বললাম সাপোজ ব্রেস্ট ক্যান্সার বা ব্রেন টিউমার, এটা বললাম আপনি আপনি জাস্ট বলে দিলাম আপনাকে, আপনি ওটা আপনি চুজ করে নেন। সো ওই রোগটা কিন্তু যে রোগটা নেবেন ওই স্পেসিফিক ওই রোগটা শুরু অন্য কোনো রোগ না। এই রোগটা ডিপ লার্নিং দিয়ে কী পরিমাণ আপনি দেখবেন যে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আরও অনেক ধরনের লার্নিং আছে। এই ধরনের অ্যালগরিদম দিয়ে হচ্ছে কি ওই রোগটা ডিটেকশন করা হয়েছে। আপনার কাজ হলো শুধুমাত্র ডিপ লার্নিং অথবা আমি একটা দিয়ে দিই, এটা কি অ্যাসাইনমেন্ট আকারে নোট করবো? বুঝেছি, নিউরাল নেটওয়ার্ক, যে কোনো একটা প্লিজ চলে গেছে, প্লিজ চলে গেছে। হ্যাঁ, আজকে কি যেন কাজ আছে বলে চলে গেছে। নেক্সট থাকতে দিলাম। তো নিউরাল নেটওয়ার্ক অনেকগুলো ভাগ আছে। নিউরাল নেটওয়ার্কে মানে নিউরাল নেটওয়ার্ক বা দেখবেন লেখা আছে CNN, RNN। CNN মানে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটা আপনি দিতে হবে না। কনভলিউশনাল আর হচ্ছে RNN আছে, সেটা RNN বলা হয় হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ওটা আমার বিষয় না, বিষয়টা হচ্ছে কি যে এই যেগুলো একটা অথবা দুইটা, এই দুইটার যেগুলোটাকে বেস করে এই স্পেসিফিক ডিজিজ, এটা যতগুলো পেপার আছে আপনি পেপারগুলো বের করবেন, ওই পেপারের একটা ড্রাইভ তৈরি করবেন। একটা ড্রাইভ তৈরি করবেন শুধুমাত্র এতগুলো জিনিসের খুঁজে বের করতে পারতেছে, মানে এতগুলো পেপার আছে কিনা। সো এত প্রিন্টিংটা করতে পারবেন। প্রসেসটা ক্লিয়ার করে করতেছে। আপনি সার্চ করবেন যে সাপোজ কোনো ধরনের একটা ডিজিজের নাম বলেন, সাপোজ ব্রেন টিউমার ডিটেকশন ইউজিং ডিপ লার্নিং অথবা ইউজিং নিউরাল নেটওয়ার্ক, রিসার্চ পেপার, এটাতে সার্চ করুন। এখন আপনি সার্চ দিয়ে রিসেন্ট পেপারগুলো বের করুন, একদম রিসেন্ট রিসার্চ পেপার। মানে স্পেসিফিক রোগের নামটা দিয়ে কি লিখব? ডিপ লার্নিং অর যে কোনো একটা টার্ম ইউজ করব? আপনি এটা একটা টার্ম, তো আপনি কমপক্ষে 20টা পেপার বের করুন রিসেন্ট বলতে আমি 2022 পর্যন্ত দিলাম, 2024 থেকে টোটাল কিছু দিকে 2022 পর্যন্ত এই পর্যন্ত যেতে পারেন। বাট আপনি 20টা পেপার বের করবেন, খুঁজে যে 20টা পেপার রিসার্চ পেপার আপনি সার্চ করে এভাবে ব্রেন টিউমার ডিটেকশন ইউজিং ডিপ লার্নিং অথবা নিউরাল নেটওয়ার্ক রিসার্চ পেপার। সেই সবগুলো হচ্ছে কি আপনি পেপারটা দেখবেন যে 10 পেজের, 15 পেজ, 20 পেজের মানে এরকম আছে, জার্নাল আছে। সো আপনি যতগুলো পান সবগুলো হচ্ছে নামায় এগুলো থেকে আপনি ফার্স্টে খুঁজবেন ব্রেন টিউমারগুলো থেকে খুঁজে সেখান থেকে আপনি তারপর হচ্ছে সলভ করবেন যে ডিজিটাল ব্রেন টিউমার বলছে আপনি অন্য যে কোনো ক্যান্সার দিতে পারেন। সো আপনি হচ্ছে এগুলো থেকে সলভ করবেন যে কতগুলা এই ডিপ লার্নিং আছে। প্রথমে আমি সার্চ করলাম মানে স্পেসিফিক রোগের নাম দিয়ে ডিপ লার্নিং অথবা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আমি আরেকটু কঠিন করে দিলাম, যেটা হচ্ছে কি যে আপনি বেশি কঠিন করেন না, কারণ এখন অ্যাকচুয়ালি কঠিন না, সেটা হচ্ছে কি সার্চ করা। আপনি হচ্ছে কি ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই দুটো দিয়ে হচ্ছে কি আপনি যে কোনো একটা স্পেসিফিক রোগ বের করবেন। বের করার পরে আপনি
ক্লাসটা করবেন হচ্ছে কি মানে ভাগ করবেন যে এই 10টা পেপার হচ্ছে বা এই 20টা পেপার হচ্ছে এই ডিপ লার্নিং আর এই 20টা পেপার হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে ভাগ করবেন। এটা একটা ড্রাইভে রাখবেন, ওটা হচ্ছে আমার আগামী দেখাবেন বা আমাকে মেল করে দিন বা আমাকে হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা ড্রাইভে রাখতে পারেন নিশ্চয়ই। ড্রাইভে বলতে মানে অনলাইন ড্রাইভে, গুগল ড্রাইভে গুগল ড্রাইভে রাখতে পারেন বা আপনি যদি নামায় নিয়ে আসেন সেটাও রাখতে পারেন। মানে পেন ড্রাইভে বা হ্যাঁ আমার মেন কথা হচ্ছে কি যে আপনি এই জিনিসগুলো সার্চ করতে পারেন। আমি আপনি সার্চ করে আসবেন যে আপনি এই জিনিসগুলো সার্চ করে বের করতে পারেন। আপনি 5টা বের করেন নষ্ট সমস্যা, 2টা বের করতে সমস্যা, বাট আপনি খুঁজে বের করতে পারতেছেন না বা তারপরে এদেরকে আলাদা করতে পারছেন না, সেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট মডিউল যেটা এটা দেখা আপনি না বলে আমি বলে আমি আপনাকে দেখাই দেবো কীভাবে বের করতে হয়। সো আমি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। আপনি যখন নামানোর পরে আমি এখন এগুলোর মধ্য থেকে কোনটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, 1 2 হচ্ছে কি অ্যাক্সেস করে দেন এগুলাকে আমি ক্রাইটেরিয়া ওয়াইজ অ্যাকচুয়ালি এটা আগে হয়তো যে আমি ক্রাইটেরিয়া ওয়াইজ কাজ করতে পারতেছি কিনা। মেইনলি আমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে কি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ করার মানে হচ্ছে কি যে এতগুলো পেপার থেকে আপনি যদি রিসার্চ না করেন, তারপরে যদি আপনি বলেন যে বিজনেস নিয়ে কোনো পেপার বের করে তা করতে পারেন, সমস্যা নেই। যে সাপোজ স্টক মার্কেটের সম্পর্কিত যে পেপারগুলো বের হচ্ছে রিসেন্ট যে পেপারগুলো, সেগুলো থেকে আমি কিছু ভাষা করি ভাগ করি, সেটাও করতে পারেন, সমস্যা নেই। অথবা টেক রিলেটেড যদি কিছু রিসার্চ করতে পারেন, যেগুলো রিসার্চ করা পাবলিশ হয়েছে এরকম রিসার্চ পেপার। আচ্ছা, many DSS are intertwined with other organizational systems including data warehouse, data marts and ERP systems. কিছু DSS আছে, অনেক DSS যেগুলো হচ্ছে কি ইন্টারওয়াইন করতেছে হচ্ছে কারোর সাথে উইথ আদার অর্গানাইজেশনাল সিস্টেম, ডাটা ওয়্যারহাউস, ডাটা মার্টস নিয়ে। বিষয়টা হচ্ছে কি যে ডাটা আমি কালেক্ট করছি, বাট আমি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে ভার্সিটির যে পোর্টালটা, এই পোর্টালটা মনে করেন অন্য একটা কোম্পানি তৈরি করা। সো তাদের কাছে আমাদের রেকর্ডগুলো আছে, আমরা তাদের কাছ থেকে সফটওয়্যারটা নিয়ে সেই সফটওয়্যারের মধ্যে আমরা আমাদের স্টুডেন্টের যদি ইনফরমেশন সবগুলো আমরা রাখতেছি। সো ডাটা আমাদের সফটওয়্যারটা, আবার এরকম হতে পারে যে ডাটা আমি কালেক্ট করছি করে এটাকে অ্যানালাইজ করার জন্য কারোর কাছ থেকে আমি সফটওয়্যার বা কোনো অ্যালগরিদম কোনো কিছু খাইছি যে আমাকে এটা দেন, আমি অ্যানালাইজ করে দেখবো যে এটার আউটপুট কী আসে। সো এই জিনিসটাই হচ্ছে কিছু বলা হয়েছে। তো এই জিনিসটা এই মডিউলটাকে বলা হয় ডাটা ম্যানেজমেন্ট মডিউল। কঠিন না, বাট একটু স্পেসিফিক হলে ভালো হতো। মানে মেইন কথা হচ্ছে কি যে আমি ডাটা ম্যানেজমেন্ট মানে ডাটাকে নিয়ে কীভাবে কাজ করতে পারি সেরকম একটা মডিউল তৈরি করতেছি, যাতে আমার ডাটাকে নিয়ে কাজ করে মানে কি ডাটাকে অ্যাক্সেস করতে পারি কিনা, 1 2 হচ্ছে কি আমি স্পেসিফিক ক্রাইটেরিয়া ওয়াইজ ডাটাগুলোকে ভাগ করে নিতে পারতেছি কিনা, যাতে হচ্ছে কি ডাটাগুলো নিয়ে পরবর্তীতে কাজ করতে বা আমার কাজে লাগে। এরকম মনে করেন যে আমি একটা নিজে একটা রিসার্চ পেপার লিখব, সেই রিসার্চ পেপারটা যে কোনো নিয়ে করতে পারেন। আপনি কিন্তু চাইলে আমার সাথে পেপার করতে পারেন, যদি চান করতে চাই না পেপার লাগবে না, বাট তারপর যদি চান করতে পারেন। মানে এটার কারণ হচ্ছে কি যে পেপার কাজে লাগবে, পেপার কোনো না কোনো সময় কাজে লাগবে। আপনি একটা স্পেসিফিক বিষয়টা একটা রিসার্চ পেপার আছে, এটা আপনার ভ্যালু অনেক কিছু বাড়ায়। যদিও আপনি এখানে কাজ করেন, তো তারপরেও আপনি যদি চান যে এর চেয়ে আরও কোনো জায়গায় যেতে চান, তো আমার কাছে মনে হয় রিসার্চ পেপারগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা। আচ্ছা, সো মেনলি এইখান থেকে আমি এটা কেন করতেছি, এটা করার কারণ হচ্ছে আমি এতগুলো পেপার থেকে নিজে একটা পেপার লিখে আমি ডিসিশন নিতে পারতেছি কিনা যে এই রোগটা এই কারণে বেশি। এখন আমি স্পেসিফিক আসতেছি ডাটা ম্যানেজমেন্ট করার কারণ একটা রোগ কেন বেশি হচ্ছে, 40 থেকে 50 বা 21 থেকে 50 যাদের রোগ তাদের ব্রেন টিউমারটা কেন হচ্ছে, কোন কারণে, কীভাবে ডিটেকশন করলে আমি
হচ্ছে আরো স্পেসিফিকলি বলতে পারবো যে এই যে ব্রেন টিউমার এই কারণে হচ্ছে। যদি এগুলো পেপার আছে, তারপরেও আমার কাজ হবে হচ্ছে এইসব পেপার থেকে ভুল বের করা, এদের মধ্যে কি কি কমতি আছে, কি কি উইকনেস আছে, সেখান থেকে আমি আমার নিজের একটা পেপার তৈরি করতে পারি, যে পেপারের মধ্যে আমি স্পেসিফিকলি বলতে পারি যে আমার এইখান থেকে আমি পর্যালোচনায় আসলাম যে আমার এই কারণে ডিজিজটা বেশি হচ্ছে। বুঝতে পারছেন যেটা? এইভাবে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট মডেলটা আমরা তৈরি করি। দেন হচ্ছে মডেল ম্যানেজমেন্ট মডেল, তিনটা মডেল আছে। একটা হচ্ছে কি মডেল ম্যানেজমেন্ট। সো প্রথমে ডাটা নিয়ে কাজ করলাম, সো ডাটা পোর্শনটা আমার গেল। সেকেন্ড হচ্ছে মডেল। মডেলটা কি? মডেল ম্যানেজমেন্ট মডেল টার্মস ডাটা ইনটু ইউজফুল ইনফরমেশন, যেটা একটু আগে বলতেছিলাম যে আমি ডাটাগুলোকে নিয়ে কাজ করার পরে এখন আমি আমার নিজস্ব একটা মডেল তৈরি করব, যে মডেলটা আমার ডাটার উপর বেস করে তৈরি করব। আমি যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটার উপর বেস করে একটা মডেল তৈরি করব। সেই মডেলটা আমার হচ্ছে বুঝে আপনাকে বলছিলাম যে আমার কোর্সে কিন্তু প্রজেক্ট আছে। সো যে এমবিএ মাস্টার্স সব ছেলেদের জিনিস নাই, যদি ইমাইজ করছেন। সো ইনফরমেশন সিস্টেমের 12টা আমরা বাজাতে হবে। হ্যাঁ, আমি বাজাবো, শুধু শুক্রবার টাইম আমি আপনার ধরে দিই, বাট আমি ধরলে হয়তো আপনার জন্য একটু কষ্ট হবে, বিকজ আমি চাই যে বের হয়ে আসুন আপনার ভিতর থেকে, বা আপনি বের করতে পারেন অ্যাটলিস্ট এই কোর্স থেকে আপনি ডিসিশনটা যেন নিতে পারেন লাইফে, যে এই কাজগুলো করা যায় কিনা। একটা ডিসিশন নিতে গেলে আমাকে কী কী বিষয়ে ভাবতে হবে, কাজ করতে হবে, এটা বুঝতে পারি। আচ্ছা, সো আপনি ফার্স্টে ডাটাগুলো কালেক্ট করুন, করে দেন হচ্ছে কি মনে করেন সহজ একটা এক্সাম্পল দিই, যদি যে আপনি শুধু বাইক চালান, তো আপনি অবশ্যই বোঝেন যে কোন বাইক কত সিসি, মানে গুলা বা ইঞ্জিনের কি পার্টস কোনটা ভালো লাগালে আমি হচ্ছে বাইকটা আরো ভালো চলবে। বাইক মনে করেন যে আপনি যদি স্পিড কম দিয়ে চালান তাহলে তেল বেশি খায়, আবার বেশি চালাইলে মানে দ্রুত চালাইলে সেটা আবার প্রোজ এন্ড কনস মিলে গেছে। মাইলেজ কোনটাতে বেশি, ভালো খারাপ, তারপরে আরো কি কি আছে, যে ইঞ্জিনের কোন বিষয়গুলোতে নিয়ে আপনি আরো ভালো জানতে পারবেন। পয়েন্টটা হচ্ছে কি যে আমি 80 কিলোমিটার গতিতে চালানো বা 90 কিলোমিটার পার আওয়ার গতিতে চালানো একটা হোন্ডাকে টাচ করে একটা ব্রেক চালু করতে পারি না। আস্তে আস্তে আমাকে গতি কমাই নিতে হবে, ব্রেক দিতে হবে, তাই না? তো আমি একটা মডেল তৈরি করবো এতগুলো ডাটা থাকে, যে এতগুলো ডাটাকে নিয়ে কাজ করে আমি হচ্ছে যে মডেল তৈরি করলাম, সেই মডেলটা হচ্ছে কি একটা জায়গায় যেন পৌঁছালাম, সেই জায়গাতে আমি বললাম যে আমার এত কিলোমিটার গতিতে চালালে এই আমি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি এই বাইকটা থেকে আপনার সামনে একটা বাইক নিয়ে এসে বললাম এই বাইকটা থেকে সর্বোচ্চ এফিসিয়েন্সি কীভাবে পাবো, আপনি কী জিনিস নক করবেন? মধ্যে এটার সিসি লিমিট কত আছে, তারপরে হচ্ছে এটার বাইকের একটা মানে বডি ওয়েট আছে, ওইটার যেগুলো কিনা একটা সাথে আরেকটা অনেক কিছু ম্যাচ হয় না। তারপরে এটা কী ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করতেছে, তারপরে এটা ড্রাইভটা কি চেইন ড্রাইভ নাকি শ্যাফট ড্রাইভ, এগুলো টেকনিক্যাল কিছু বিষয়। মানে মোটরসাইকেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চেইন ড্রাইভ যেটা কিনা চেইনে চলে, আর আরেকটা আছে একটু হাই এন্ড বাইক যেগুলো ওগুলোতে শ্যাফট থাকে, মানে ইঞ্জিনের সাথে কোনো চেইন থাকবে না, একটা শ্যাফট বের হয়, ওই শ্যাফটটা পরবর্তীতে পিছনের হুইলের সাথে কানেক্ট হয়, মানে যেটা গাড়িতে থাকে ওই ইঞ্জিন ঘুরলে শ্যাফটটা ঘুরে কানেক্টিং শ্যাফট করে দেয়, ওই শ্যাফটটা আবার বাইকের হুইলটাকে ঘুরে। ওগুলো সাধারণত হাই এন্ড বাইকগুলোতে দেখা যায়। আর এছাড়াও থাকতে পারে হচ্ছে ওই বেল্ট ড্রাইভ, ওই ড্রাইভগুলোর উপরে অনেক সময় ফ্রিকশনাল ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে, যার কারণে স্পিড কম বেশি হতে পারে। আচ্ছা, বাইকের পেছনের সিটটা একটু উঁচু করার কারণ কি? এটা মানে আপনি দেখবেন সব বাইকের কিন্তু পেছনে উঁচু থাকে না, যেই বাইকগুলো থাকে এগুলো হচ্ছে অ্যারোডাইনামিক্যালি শেপের থাকে, আর অ্যারোডাইনামিক্যালি শেপটা হওয়ার কারণ হচ্ছে ওয়েটটা ব্যালেন্স করা। যখন পেছনের পিলিয়ন বসে তখন যেন ওয়েটটা ব্যালেন্স হয়, ব্রেকিং সুবিধা হয় এবং স্পিড যেন স্টেবল থাকে। স্যার
যে আপনার বিষয় সম্পর্কে ধারণা আছে বলে আপনি আমাকে একটা ক্লিয়ার একটা দিতে পারবেন। সো এই যে আপনি তৈরি করলেন বিষয়টা, আমি যদি আপনাকে স্পেসিফিক করে দিতাম যে এই গাড়িগুলো হচ্ছে কি আমাকে একটা স্পেসিফিক ধারণা, তো আপনি বলতে পারবেন যে যে এই এয়ারোডাইনামিক্সের বিষয়টা যেটা আপনি বললেন আমাকে, অর্থাৎ এই ধরনের একটা মডেল তৈরি করলেন। এটি বলছে টার্নস ডেটা ইন্টু ইউজফুল ইনফরমেশন। আমার ডাটাগুলোকে কাজে লাগিয়ে আমি একটা ইনফরমেশন বেস একটা মডেল তৈরি করতেছি। মে অফার এ ফিক্সড মডেল, এ ডাইনামিক্যালি মডিফাইড মডেল অর এ কালেকশন অফ মডেল। হয় আপনি একটা ফিক্সড মডেল তৈরি করবেন এক, অথবা ডাইনামিক্যালি মডিফাইড। ডাইনামিক্যালি মডিফাইড হচ্ছে কি যে আমার চেঞ্জ হচ্ছে, যে জিনিসটা হোক কিছুদিন পর পরে হচ্ছে কি মানে এটার উপর বেস করে চেঞ্জ হচ্ছে, যে মার্কেটের উপর বেস করে চেঞ্জ হলো, আমি মানুষের ফিডব্যাকের উপর বেস করে চেঞ্জ হলো। তিনি বলছে যে ডাইনামিক্যালি মডিফাইড, অথবা এই কালেকশন অফ মডেল, বেশ কয়েকটা মডেলের কালেকশন যেখান থেকে আমি বের করতে পারি কিনা এই মডেলটা আমার জন্য উপযুক্ত। Dynamically modified model কি? There's a one that is automatically adjusted based on changing relationships among variables. So তাদের ভেরিয়েবলের উপর ভিত্তি করে যতগুলো ভেরিয়েবল বাড়াবো তত ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমার মডিউলটা অটোমেটিক চেঞ্জ হবে, মডেলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আসবে। সেটা হচ্ছে কি ডাইনামিক্যালি মডিফাইড মডেল। So a sequence of events or a pattern of behavior can become a useful model. So হয় একটা প্যাটার্ন তৈরি করেন অথবা সিকোয়েন্স অফ ইভেন্টস, যে এরপরে এই কাজটা, এরপরে এইটা, এরপরে এটা। আমি আপনাকে প্রথমে এইটা দিয়ে কাজ শুরু করালাম, আপনি এটা কাজ করতে একটু কষ্ট করলেন। সেকেন্ড বার আমি আপনার জন্য একই ধরনের কাজ দেন, তখন আপনার মাথায় আইডিয়া এসে পড়বে যে আমি এরপরে এই কাজগুলো করলে আমার জন্য পেপারটা বের করা সুবিধা হবে। তাহলে আপনি একটা প্যাটার্ন ধরে ফেললেন, সিকোয়েন্স ধরে ফেললেন। ওটাই বলছে যে সিকোয়েন্স অফ ইভেন্টস অর প্যাটার্ন অফ বিহেভিয়ার ক্যান বিকাম ইউজফুল মডেল। সো একটা মডেল তৈরি করতে পারলে সেই মডেলটা দিয়ে আরো অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে হবে। মডেলস আর অফেন বেসড অন ম্যাথমেটিক্যাল রিসার্চ, এবং এই মডেলগুলো হচ্ছে কি বেশিরভাগ সময় ম্যাথমেটিক্যাল রিসার্চের উপর বেস করে করা। সো ডাটা নিয়ে কাজ করলাম, এরপর হচ্ছে কি মডেল নিয়ে কাজ করলাম। এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে কি যে ডায়ালগ মডেল। সো ডাটা গেল, মডেল গেল, মডেল ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে কি ডায়ালগ ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম বা মডেল। সো ডায়ালগ মডেলটা হচ্ছে কি পার্ট অফ এ ডিএসএস দ্যাট অ্যালাউজ ইউজার ইন্টারঅ্যাকশন উইথ দ্য প্রোগ্রাম। সো এটা হচ্ছে একটা ডিএসএস এর আরো একটা পার্ট, যেটা হচ্ছে কি ডাইরেক্ট প্রোগ্রামের সাথে ইউজারের ইন্টারঅ্যাকশন হচ্ছে। Prompts the user to select the model and data to process, allows the user to change parameters and view the results of the changes, what if analysis, displays the result of the analysis in textual, tabular or graphical format. এটা হচ্ছে কি আমি কাজ শেষ করলাম, মডেল তৈরি করলাম, করে সেই মডেল বা মডিউলটা এখন হচ্ছে কি আমি ইউজারের কানেকশন নিলাম, মানে আমার যারা ইউজার আছে তাদের বা আমি নিজে ইউজার, তার সাথে আমি হচ্ছে মানে ধরে নিলাম হচ্ছে যে বেটা ভাষণ বুঝি, এটা মানে হচ্ছে যে ধরেন যে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম তৈরি করার পরে ইউজারকে দেয় যে এটা আপনি ইউজ করে বলেন যে আপনি কি কি উইকনেস মানে কি কি স্ট্রেংথ রেট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি আপনাকে বলেন এই ওয়াইজ আমরা চেঞ্জ করব। সো এই মডিউলটাকে বলা হয় ডায়ালগ মডিউল। সো এই ডায়ালগ মডিউলটা মেইনলি ইউজার ইন্টারেস্ট এসে কাজ করে, যাতে হচ্ছে কি আমার মানে মেইন মার্কেটে ছাড়ার আগে, মার্কেটে পুরোপুরি ছাড়ার আগে আমি ইউজার কানেকশন বা ইউজার ইন্টারেকশন নিয়ে বা ইউজারের ইউটিলাইজেশনের উপর বেস করে ফিডব্যাকের উপর বেস করে আমি তাকে কিছুটা চেঞ্জ করতেছি। সো প্রম্পট দ্য ইউজার মানে দেখেন ওটা কি বলছে 2 নম্বরটা যে অলওয়েজ দ্য অ্যালাউজ দ্য ইউজার টু চেঞ্জ প্যারামিটারস এন্ড ভিউ দ্য রিজাল্টস অফ দ্য চেঞ্জেস, যে ইউজারকে আমি মার্ক ছেড়ে দিলাম, প্রোগ্রাম ছেড়ে দিলাম, বললাম যে আপনি খেলেন, এটা নিয়ে খেলতে খেলতে যদি মনে হয় যে কোথাও চেঞ্জ, হোয়াট ইফ যদি চেঞ্জ হয় তাহলে কোথায় হতে পারে আপনি আমাকে জানান, এরপর আমি আমার টিম নিয়ে অ্যানালাইসিস করবো যে এটাতে চেঞ্জ করা যায় কিনা। এই হচ্ছে আমার ডায়ালগ। সো আমি এই পেপারগুলো দিয়ে বেশি কাজগুলো করবো, ডাটাগুলোকে নিলাম, ডাটাগুলোকে নিয়ে আমি মডেল তৈরি করবো, মডেল তৈরি করার পরে হচ্ছে আমি ডায়ালগ করে নিয়েছি। ডাটাগুলো কি আমরা মানে এখানে তো টেক্সট ফরম্যাটেই থাকে, টেক্সটে কি স্টাডি করে নিতে হবে না? হ্যাঁ, আপনি যেভাবে স্টাডি করেন না কেন, আপনি অ্যানালাইসিস শুধু পেপার নিচে পড়ে স্টাডি করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে কোনো সফটওয়্যারে অ্যানালাইসিস করতে পারেন, অথবা হচ্ছে যে এছাড়া এই দুটোই আছে, যে আপনি সফটওয়্যার অ্যানালাইসিস করতে পারেন, অথবা নিজে যদি পড়ে
যেহেতু স্যার আমাদের একটা স্পেসিফিক মানে প্রবলেম তো আছেই, সেটা একটা কোশ্চেন থাকতে হবে, সেই কোশ্চেনটাও কি আমার যেটা কি মানে তৈরি করবো, তৈরি করবো এইভাবে বললাম না যে কোশ্চেনটা কি হতে পারে। আপনি একজন ডাক্তার না, সো আমি ডাক্তার না, সো আমার পক্ষে রোগীর চিকিৎসা করা আমার প্রয়োজন, চিকিৎসা ডাক্তার বাট আমি কি করতে পারি সর্বোচ্চ যে আমার মডেল দিয়ে আমার কাছে যে মডেলটা আছে বা মডেলগুলো যতগুলো ধরনের মডেল দেওয়া আছে রিসার্চ পেপার আছে তাদের উপর বেস করে মডেলগুলোর মধ্যে থেকে কোনো উইকনেস বা কোনো ভুল খুঁজে পাই অথবা কোন মডেলটা সবচেয়ে ভালো বা কেন ভালো সেটা বলতে পারি না। অনেকগুলো বাজারে মডেল আছে, আপনি বললেন যে এই 1 নম্বর মডেলটা বা 2 নম্বর মডেলটা ভালো, কেন ভালো তার জন্য লজিকটা এটা হচ্ছে আমার টার্গেট। সো আমার যে বলছে স্পেসিফিক গোল থাকা বা একটা প্রশ্ন থাকা, তো আমার প্রশ্নই হচ্ছে যে আমি এইগুলো থেকে বের করব আমার মডেলটা যে ভালো কেন ভালো, বা আমি একটা মডেলকে চুজ করলাম সেই মডেলটা বাকিদের চেয়ে ভালো কেন ভালো, এটা হচ্ছে আমার বা এটা হচ্ছে আমার টার্গেট গোল বা আমার মেইন টার্গেট হচ্ছে সেখান থেকে খুঁজে বের করতে পারা যে আমার এই মডেলটা বাকি মডেলটার চেয়ে ভালো। আপনি যদি কোনো নতুন মডেল তৈরি করেন সেই মডেলটা বাকিদের থেকে কেন ভালো সেটা আপনাকে প্রশ্ন করতে হবে। এই হচ্ছে কি ডাটা মডিউল মানে মডেল আর হচ্ছে ডায়াগ্রাম এর কাজ, মডিউলের কাজ। আই হোপ জিনিসটা আপনাকে করতে জানতে পারবো। আপনি যদি এক্সাম্পল দিয়ে বুঝে দেওয়া লিখতেও সহজ। পরীক্ষার হলে এখন আপনার অবজেক্টিভ তো চান অবজেক্টিভ লাগে, তো রিটেন পোর্শনে অত বেশি লেখার প্রয়োজন নেই। আপনি যতদূর নিজে বোঝেন যদি আপনি এটাকে 2 লাইনে ব্যাখ্যা করতে পারেন তাই এরপর বলে লিখতে হবে। এটা বাকি একটু বলে দিয়েছে। ও স্যার, যে আমার একটা গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট গ্রুপে আর কি, টিচার স্টুডেন্ট ইন্টারাকশনের জন্য। তো যদি কোনো মেসেজ কারণ কেউ তো হাসছে না যেহেতু আপনি যদি আমরা আপনার সমাজে জানানো সাজেশন কি বলবো সেটা অ্যান্সার খুঁজে পাচ্ছি না, একটা টাইপ আছে কি করবে কিছু সময় মানে তারা মানে সপ্তাহে কি মানে মাসে একজন তো ওই দেশের বাইরে থাকে, একজন হচ্ছে ওয়ালটনের ইনি, ওয়ালটনের এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো এই কোর্স কেন করতে চায় জন্য জি তো বিশেষ করে এক্সাম্পলের আমি যে এক্সাম্পল দিই রিয়েল লাইফ এক্সাম্পল হ্যাঁ, তা তো অবশ্যই যথেষ্ট নলেজই ডেফিনেটলি একটা ভালো পজিশন আছে। এখন জি আমাকে যে একটু করতে পারে ওই গ্রুপে তো আছে, কিন্তু ওনার তো ফিজিক্যালি এখন দেখে নিয়েছি আপনি দেখেন আমি, মানে ফিজিক্যালি নাই, অনলাইনে আছে, অনলাইনে বিভিন্ন সময় ইন্টারাকশন হয়, খুব রেয়ারলি আর কি। ব্যস্ত মানুষ তো এক্সিকিউটিভ ডাইরেক্টর ইনি মানে ডিএসএস ও তারপর হচ্ছে কি এই জিনিসটাকে তৈরি করার পরে আপনি হচ্ছে কি একটা টেবুলার ফরম্যাট একটা গ্রাফিক্যাল ফরম্যাট তৈরি করলেন যাতে হচ্ছে যে আমার বুঝতে সুবিধা হয় যে এই মাসের আমার গ্রাফটা দেখে আমি জাস্ট গ্রাফ থেকে বুঝতে পারলাম যে আমার এই ডেটাগুলো কাজে লাগছে, এই ডেটাগুলোকে নিয়ে আমি এরকম একটা গ্রাফ তৈরি করতে পারছি। এখন আমি বলতে পারবো যে যদি আমি এই ওয়েতে যাই একটা ডেটা পোর্শনটা নিয়ে এইভাবে গ্রাফ তৈরি করলাম, আরেকটা ডেটা তৈরি করলাম এরকম, আরেকটা ডেটা তৈরি করলাম এরকম। আমি দেখলাম যে কোন ডাটা কোন গ্রাফটাতে আমার সবচেয়ে বেশি ভালো হচ্ছে, গ্রাফগুলোকে আমি হচ্ছে পর্যালোচনা করে বললাম যে এই গ্রাফটা হচ্ছে সঠিক, তাহলে আমি এই ডিসিশনটা নিতে পারি। Okay. Decision support system in action. So decision support system can be used on demand or integrated into a scheme that enforces corporate policy. So obviously DSS টা কি ইউজ করা হচ্ছে on demand or integrated, যে আমার কর্পোরেট পলিসির সাথে আমি আমার কর্পোরেট পলিসির সাথে মিল রেখে কোনো কিছুকে নতুন করে চাচ্ছি মার্কেটে দিব বা মার্কেটে আমি আনবো, তাহলে মার্কেটের ডিমান্ড হয়েছে যে আমি আনতে পারি এবং সেটা যদি আমার কর্পোরেট পলিসির সাথেও যায় তাহলে হচ্ছে কি ওই ডিএসএসটা কাজ করবে, সেখানে আমি ডিএসএসটাকে কাজ করতে পারি। মেইন ডিএসএসটা কোথায় কাজে লাগাচ্ছে? ডিএসএস হেল্প মেইনটেইন স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ইন ডিসিশন মেকিং থ্রু আউট দ্য অর্গানাইজেশন। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কি করবে? আমার একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়াকে বজায় রেখে পুরো অর্গানাইজেশনের ডিসিশন মেকটা করতে মানে হেল্প করবে। যেহেতু আপনি যেমন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এমআইএস করবেন বা এমআইএসটাকে আপনি মেজর করবেন, সো কেন আপনার পিছনে অবভিয়াসলি আপনার কিছু লজিক আছে,
আপনার সাথে অথবা কাজে লাগবে বা আপনি শিখতে চাচ্ছেন, যে কোনটা হতে পারে। তো আপনার অর্গানাইজেশন ধরেন যে যে অর্গানাইজেশন যে উনি মনে করেন চাচ্ছে যে ওনার ওনার যে ইয়ে আছে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে উনি কোনো একটা ভ্যালু রাখতে চাচ্ছেন বা উনি কোনো একটা জায়গাতে অবদান রাখতে চাচ্ছেন। এই জায়গাটাতে ওনার আরও একটু বেশি জ্ঞান দরকার। সার্টিফিকেশন কোর্স থাকলে ওনার জন্য সুবিধা হবে এই জায়গাটাতে আরও বেশি কাজ করা বা আরও বেশি কিছু দেখা বা আরও বেশি উন্নতি করা। তো তখন ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কেন হবে? এই জিনিসটা হচ্ছে কি ডিএসএস এর মেইন কাজ হলো আরেকটা। 3 নম্বর হচ্ছে কি অটোমেটেড ডিসিশন প্রোডাকশন ইজ বিকামিং ভেরি পপুলার। সো এমন যদি একটা তৈরি করে ফেলতে পারি যে মেশিন নিজেই এতটা জিনিস থেকে বের করতে পারে যে এই কাজটা করা হচ্ছে আমার জন্য উপযুক্ত বা আরও করবো না, আমার জন্য আরও সময় বেঁচে গেল। ডিসিশন নিতে আমার যতটুকু সময় খরচ করতে হবে তার চেয়ে আমার মানে আমি এখন ডাইরেক্ট ডিসিশন নিতে পারবো, আমার জন্য সুবিধা হবে। সো দ্য অনলি লেবার রিকোয়ার্ড ইজ ফর ডাটা এন্ট্রি। সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি ডাটা এন্ট্রি করা, যে আমি ডাটা করে যাব যে কাজটা এখন আমি করবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, যে আপনার ডাটাগুলো বের করার জন্য আগে এন্ট্রি করা লাগবে। ডাটা তো তাহলে আগে এন্ট্রি না, আগে তো কালেক্ট করতে হবে, সেই ওই তো, কালেকশন কালেক্ট করে ফিল্ড থেকে ডাটা তো নিয়ে আসতে হবে অর্ডারটা। So DSS are used in many industries. কোথায় কোথায় ইউজ হয়? Food production and retail to forecast the number of patrons, the amount of ingredients purchased, etc. So I বুঝতে পারছেন যে আমরা ফুড প্রোডাকশন এবং রিটেইলিং এর ক্ষেত্রে ডিএসএসটা ইউজ করতে পারি যে কি পরিমাণ আমি মার্কেটে ছাড়লে ভালো হবে। মনে করেন যে আমি এই মুহূর্তে মার্কেটে এতগুলো জিনিস নিয়ে নামলাম, জিনিসগুলো বিক্রি হবে কিনা। কারণ যদি এমন হয় যে পছন্দসই যদি হয় তাহলে তো ঝামেলা, দ্রুত করতে যাবে, আমার জিনিস নষ্ট হয়ে গেলে আমি বিক্রি করতে না পারলে লস হবে। সো আমি ডিসিশনটা কত নিতে পারতেছি প্রোডাকশন থেকে রিটেইলিং পর্যন্ত যে agriculture allows farmers to make decisions about how to control specific pests and for picking farm locations. এগ্রিকালচারের ক্ষেত্রে কীভাবে ডিসিশন নিতে হতে পারে যে আমি কী পরিমাণ পেস্ট ইউজ করলে বা কী ধরনের পেস্ট ইউজ করলে আমার সর্বোচ্চ এফিসিয়েন্সি পাবো আমি, কারণ সব জায়গায় পেস্ট লাগে না, পেস্ট এমনিতেই আপনার গুণাগুণ কমে যাবে। সব কিছু পেস্ট ভালো, যেগুলো অর্গানিক পেস্ট, যে ইঁদুর বা কিছু পোকা আছে তারা ছেড়ে দিলে তারা পোকা বলতে কিছু ছোটো ছোটো ওদেরকে ছেড়ে দিতে হচ্ছে ওরা ফসলের পোকাগুলো খেয়ে ফেলে দিনে আসে এবং তারা ছোটো মাটির উর্বরতা পারে, ক্ষতিও করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেম নিতে পারি না। ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স হেল্পার অ্যাপ্লিকেশন সাচ এস টার্বো ট্যাক্স অ্যান্ড ট্যাক্স কাট। আচ্ছা দুটো অলরেডি অ্যাপ্লিকেশন বানানো আছে, তার নাম হচ্ছে টার্বো ট্যাক্স আর ট্যাক্স কাট। এই জিনিসটা হচ্ছে কি ট্যাক্স প্ল্যানিং ক্ষেত্রে যে আমি আমি আচ্ছা সো মেইনলি জাস্ট বুঝতে পারলো যে এই ধরনের ক্ষেত্রে আমি ডিসিশন সাপোর্ট মানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশন থাকে যে এই জায়গাতে আমি ডিসিশন সাপোর্ট সিস্টেম আমি ইউজ করতে পারি। আর কিছু আছে যেমন ওয়েবসাইট প্ল্যানিং অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে এই ম্যানেজমেন্ট হচ্ছে কি যে আমি কোথাও থেকে কী পরিমাণ রেভিনিউ আনতে পারবো, এটা আমি বা রেভিনিউ আদৌ এখান থেকে এর বেশি আসবে না, কত কী কী করলে না করলে রেভিনিউ আরও বেশি আসবে, এটা হচ্ছে ইজি ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে কি financial services to determine loan amounts and to qualify customers based on credit history. So আমি যদি একজনকে দিতে চাই, মানে ব্যাংক যদি কাউকে লোন দিতে চায়, লোন দেওয়ার আগে তার হিস্ট্রিটাকে চেক করে সব কিছু দেখার পরে সে হচ্ছে ডিসিশন নেয় যে না তার কোম্পানি পলিসির সাথে মিলে তার সাথে যায়, সে তার কাছ থেকে উসুল করতে পারবে এরকম একটা কারণ ব্যাংক দেওয়ার আগে উসুলের চিন্তা ভাবনা আগে করে। তো সব কিছু দেখে দিয়ে হচ্ছে কি সে ওই কাস্টমারকে ইয়ে দেয়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা লোন দেয়। সেটা হচ্ছে একটা বেনিফিট, মানে এটা হচ্ছে একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম। বেনিফিট সিলেকশন টু অ্যালাউ এমপ্লয়িজ টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার বেনিফিটস। সো এটা আরেকটা জিনিস যে আমি একটা এমপ্লয়িকে ধরেন প্রমোশন দিব, আপনি মনে করেন এই জায়গায় আছেন সাপোজ, সো আপনি বুঝতেছেন যে আমি যদি এই লোকটাকে এই এমপ্লয়িটাকে আমি আরও যদি উপরে উঠাই আমার কোম্পানির জন্য লাভ, আমার কোম্পানিতে আরও বেশি এই ধরনের যদি উপরে উঠতে পারি, কারণ হচ্ছে তার এখন সাপোজ বিষয়টা হচ্ছে এরকম যে
যে পজিশনে সে আছে এখন তার কথা বলে আমি শুনতেছি না বিকজ তার পজিশন নিচে বলে বাট তার ওই ক্যালিবারটা আছে যে কাজ করে লিডারশিপ ক্যাপাবিলিটি তার আছে So, আপনি কি করলেন তাকে একটু উপরে উঠে দিলেন একটা স্টেপ উপরে উঠলেন বা একটু কৌশল দিলেন সো দ্যাট কি হলো আপনার কোম্পানির জন্য এটা অনেক বড় একটা সো বেশিরভাগ কোম্পানিতেই তারা নিজের যারা লস করে বা লাভ করে বেশিরভাগ জিনিস হচ্ছে কি এই ডিসিশন সাপোর্ট সিস্টেম এই সো দ্যাট ডিসিশন সাপোর্ট সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কোম্পানির জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের পৃথিবীর সব জায়গাতেই ডিএসএসটা খুব কাজে লাগে সে আপনি সরকারি জায়গায় যান বেসরকারি জায়গায় যান যে কোনো চাকরি দেওয়া চাকরি করেন ব্যবসা করেন সব জায়গাতে ডিসিশন নেওয়া হয় যে আমি কী করবো এখন সো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার কী জিনিস চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেওয়া উচিত নিব আমি এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত আপনি যে কোর্সটা করতেছেন এই কোর্সটা আদতে ভালো করে বুঝতে পারেন কোর্সটা যদি আপনাকে কাজে লাগাতে বুঝতে পারি আমার মনে হয় যে আপনি জীবনে আরও বেশি কিছু জিনিস দেখতে পারেন সামনে আপনার জন্য আরও কতগুলো কিছু ready করতেছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক ছিল সেটা হচ্ছে কি এক্সপার্ট সিস্টেম এই ধরো টাইম তো নাই স্যার করে লাভ নেই নেক্সট ফাজের জন্য অলমোস্ট ফিনিশ একটা সাইড আছে চারটা সাইড আপনার ইচ্ছা স্যার যদি চান আপনি করে দিতে পারেন চলে আসতে পারে আর আপনি একা আসতে পারেন সরি আজকে একা আসছেন জি। এগুলো কেন আমি যেটা বলি যে যদি এইটা দেয়া আছে আর কিছু বলি কি স্যার দুইটা দিচ্ছেন একটা ওই যে ম্যানেজমেন্ট ওটা পড়ছি দুইটাই পড়া হয়েছে তো তাহলে ইয়ে হলো আপনার রিটার্ন জি মানে ওটা যেটা পড়ে গেছে বিষয়গুলো মানে রিভিউ দেখে আসছি আর কি যেটা বলছে তাহলে